সুপ্রিয় সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির বিশেষ আয়োজন সোপান সিটি সফলদের গল্পগাথা। আজ আমাদের সাথে স্টুডিওতে এমন একজন অতিথি আছেন যিনি একজন সফল মানুষ, একজন সফল সংগঠক এবং একজন পদস্থ কর্মকর্তা। ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। তিনি একাধারে রোটারিয়ান, তিনি একজন পদস্থ কর্মকর্তা এবং তিনি একজন সফল মানুষ। ভাই, আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ শিমুল ফারবিন, এবং আমিও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের স্টুডিওতে। আচ্ছা ভাই, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা আমরা জানতে চাইব, আপনি তো একাধারে একজন পদস্থ কর্মকর্তা, একজন সফল মানুষ, সংগঠক এবং সমাজসেবক। কোন পরিচয়টি আপনার সবচেয়ে ভালো লাগে? আপনি যখন কাউকে বলেন তখন কোন পরিচয়টি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে বিষয়টি আমার আছে, বিভিন্নভাবেই আমি এটা ব্যাখ্যা করি। একটা হচ্ছে যে একজন মানুষ হিসেবে পরিচয়িত সবচেয়ে বড় পরিচয় আমাদের মানুষের সাথে যাদের সংযোগ আছে, এরকম একটা মানুষ হিসেবে আমার পরিচয় দিতে ভালো লাগে। আর আমি যখন একজন কর্মক্ষেত্রে যখন আমি চিন্তা করি, একজন কর্মকর্তা হিসাবে অনেকেই আমাদেরকে আয়কর কর্মকর্তা বলার চেষ্টা করে, কিন্তু আমি কিন্তু সবসময় মনে করি যে না, আমি প্রথম একটা সিভিল সার্ভেন্ট। মূল কথা হচ্ছে যে মানুষের জন্য যারা কাজ করছে, সিভিল সার্ভিসের মধ্য দিয়েও আমরা উই ক্যান ওয়ার্ক ফর দ্য হিউম্যানিটি। তার সাথে একটু সংগঠক হিসাবে এবং মূল পরিচয় যেটি হচ্ছে যে একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে বলতে আমার বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেকগুলো সংগঠন করছেন, তো আপনি কি ছোটবেলা থেকে এই সংগঠনের সাথে জড়িত ছিলেন? আমি একদম স্কুল লাইফ থেকেই আসলে সংগঠনের সাথে জড়িত ছিলাম, কলেজ লাইফে মানে রক্তে মিশে আছে না সংগঠনটা? সমাজ সেবায় কিভাবে আসলেন আপনি? আসলে বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়ি তখন থেকেই কিছু কিছু সমাজসেবামূলক কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। স্টুডেন্ট ফ্রন্টের বিভিন্ন জায়গায় ছিলাম। তাছাড়া একটা কালচারাল গ্রুপে আমি লিড করতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেটাই হলো আমাদের মূলত আমাদের ব্যাচের সমস্ত ব্যাচগুলো নিয়েই, তবে মূলত আমাদের ব্যাচের 21তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 21তম ব্যাচের এদেরকে নিয়ে আমাদের সংগঠন হচ্ছে স্পন্দন। সেই সংগঠনের মধ্য দিয়ে আমরা কালচারাল যেরকম এক ধরনের রিভলিউশন করার চেষ্টা করতাম, সাথে সাথে আমরা কিছু সমাজসেবামূলক কাজও করতাম। পরবর্তীতে আমি যখন চাকরিতে আসি এবং আমার আরেকটা সাংগঠনিক পরিচয় আমার তৈরি হয়, সেটা অফিসার্স ক্লাবের আমি এক্সিকিউটিভ কমিটিতে আসি 2001 সালে। ওই সময় আসলে আমি যে বয়সে 2001 সালে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হই, ওই সময় আসলে সাধারণত একজন কর্মকর্তা একটা সদস্য হওয়ার চিন্তাও অনেকেই করেন না। তো ওই সময়ই মনে হয়েছে যে আমরা কিছু সমাজসেবামূলক কাজ করতে পারি। পরবর্তীতে 2002 সালে আমি আসলে রোটারির সাথে সম্পৃক্ত হই। আমাদের রোটারি ক্লাব অফ ঢাকা ফোর্টে যিনি চার্টার প্রেসিডেন্ট ছিলেন মঞ্জুর হাসান মিন্টু, ওনার আমন্ত্রণে আসলে ওই রোটারিতে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমার মনে হয়েছে কিভাবে গ্রাসরুট লেভেলে একটা মানুষের সাথে আমরা কাজ করার সুযোগ তৈরি হয়। আচ্ছা, বিশেষ করে আত্মমানবতার জন্য। রোটারি ক্লাব অফ ঢাকা ফোর্টের মেম্বার আপনি? আচ্ছা, ওখানে কাজ করছি। আচ্ছা, তো খুব এনজয় করছেন অবশ্যই রোটারিয়ান হিসেবে, এবং সব মানুষদের যে সেবা করতে পারছেন। তো আপনারা কি কি ধরনের কাজ মূলত করেন আপনাদের ক্লাবে? আসলে আমাদের ক্লাব থেকে অনেকগুলো কাজ করি। বিশেষ করে কিছু ভালো ভালো কাজ আমরা হেলথ সেক্টরে কিছু আমাদের কাজ করার সুযোগ আছে। আমাদের বিভিন্ন জায়গায় আমরা সেন্ট মার্টিনের মতো জায়গায় খুব রিমোট এলাকায় আমরা কিছু কাজ করি। এছাড়া আমার গ্রামে আমি কিছু কাজ করেছি। আমি রোটারিতে সম্পৃক্ত না হলে বিষয়গুলো হয়তো এইভাবে আমি চিন্তা করতাম না। আমার গ্রামের একটি পাড়াকে আমি টোটাল স্যানিটেশনের আওতায় নিয়ে এসেছি। একটি পাড়া, হ্যাঁ, এটা পুরা পাড়া, যে পাড়াটাকে একটু আমাদের থেকে একটু হিসাবে তাদেরকে চিন্তা করা হতো সবসময়, যে তারা একটু কম্পারেটিভলি সমাজে একটু নিচু স্থানে তারা আছে বলে মনে করা হতো। তাদের সমস্ত কিছু স্যানিটেশন নিয়ে আসা হয়েছে। এছাড়া সমস্ত সেক্টরগুলোতে, বিশেষ করে আপনার ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের রোহিঙ্গাদের ক্ষেত্রেও আমরা এগিয়ে গেছি বিভিন্নভাবে। এছাড়া আপনার নেত্রকোনায় যে এটা হলো বন্যাটা চলে আসলো, শুধুমাত্র আপনাদের ফোর্টে কাজ, আমরা উদ্যোগ নিয়েছি, এই কাজগুলো উদ্যোগ নিয়েছি। এছাড়া তো ডিস্ট্রিক্টে আপনাদের রোটারি ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্টের এটা কত? 3 to আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে 3 to 81। আসলে বাংলাদেশে দুটো ডিস্ট্রিক্ট আছে, সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে 3 to 81। ডিস্ট্রিক্টে তো আরো অনেক রকমের প্রোগ্রাম আপনারা আছেন, এডুকেশন সেক্টরে কাজ করছে, হেলথ সেক্টরে কাজ করছে, পভার্টি এলিভিয়েশনে আমরা কাজ করছি। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে, মানুষকে একদম সরাসরি সম্পৃক্ত হয়ে যে সাধারণ মানুষদের যাদের বিশেষ করে
শিক্ষার সুযোগ কম হচ্ছে, যারা শিক্ষার অবস্থাটা অর্থনৈতিক অবস্থাটা ভালো শিক্ষা, নয়, স্বাস্থ্য, স্যানিটেশন সব স্যানিটেশন, বিষয়ে এই আপনারা সবগুলো বিষয়গুলোতেই আমরা মোটামুটি আচ্ছা, কাজ আমরা করে যাচ্ছি। জানতে পেরেছি যে খুব আগামী 15, 16, 17 এরকম তারিখে আপনাদের পেটস বলে একটি প্রোগ্রাম, মানে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং সেমিনার হচ্ছে কক্সবাজারে, সেটির আপনি চেয়ারম্যান। তো এই ট্রেনিংটা কাদের জন্য মূলত করা হয়? আসলে আপনারা জানেন যে রোটারি কাজ করে মূলত ক্লাব কেন্দ্রিক কাজগুলো হয়। ডিস্ট্রিক্ট এটাকে সমন্বয়ের কাজটি করেন। বিভিন্ন ক্লাবের আসলে বিভিন্ন রকমের উদ্যোগের মধ্য দিয়ে রোটারির টোটাল উদ্যোগগুলো আমরা চিন্তা করি। সেই ক্লাবগুলো যারা লিড করেন, যারা নেতৃত্ব দেন, তারা হচ্ছে ক্লাব প্রেসিডেন্টস। আচ্ছা আচ্ছা। অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই যে নির্বাচনটি হয়, এটি একটি অনুকরণীয় নির্বাচন হতে পারে সব সব ইয়ের জন্য, সেক্টরের জন্য। কারণ কখনোই এই ক্লাব প্রেসিডেন্টশিপ নিয়ে কোনো রকমের দ্বিধান হয় না। একটা নির্দিষ্ট সময়ে জুলাইয়ের 1 তারিখে মানে একজন দায়িত্ব গ্রহণ রোটেশনের করেন, মাধ্যমে বাই আসবে, রোটেশন, এবং যারা নেতৃত্ব দেওয়ার গুণাবলী যাদের মধ্যে ভালো আছে এবং যারা দায়িত্ব নিতে চান, তাদেরকেই ক্লাব এগিয়ে নিয়ে যান। এই যে ক্লাব প্রেসিডেন্টকে, তাদের কারণেই কিন্তু তাদের নেতৃত্বেই ওই ক্লাব বিভিন্ন রকমের প্রজেক্টসগুলো নেয়, যেগুলো আমরা সার্ভিস প্রজেক্ট বলি, এবং এই যে আত্মমানবতার জন্য যে সমস্ত প্রজেক্টগুলো হয়, সেই প্রজেক্টগুলো সেই ক্লাবের প্রেসিডেন্টদের নেতৃত্বেই হয়। তো বাংলাদেশের 3 to 8 যত ক্লাব প্রেসিডেন্টস আছেন, প্রায় 205টি ক্লাব আছে আমাদের। এই 205টি ক্লাবের প্রেসিডেন্টদেরকে, তাদেরকে কিভাবে তারা আগামী বছরটিকে সাজাবে, কিভাবে আগামী বছরটি সুন্দরভাবে সমাজ তারা সেবা করবে এবং নেতৃত্ব দেবে, ক্লাবকে আগিয়ে নেবে, বন্ধুত্ব বাড়াবে, এরকম বন্ধুত্ব বাড়াবে। এই যে ফেলোশিপ বলি আমরা, প্রজেক্টস বলি, প্রোগ্রামসগুলো বলি, এটা সুশৃঙ্খলভাবে যেন তারা করতে পারে, তার জন্য কিছু গাইডলাইন আছে আমাদের রোটারি ইন্টারন্যাশনাল আছে। সেই গাইডলাইনগুলো, সেই বিষয়গুলোকে তাদেরকে অবহিত করা, এবং তারা যেন নিজেদেরকে তৈরি করতে পারে, প্রস্তুত করতে পারে, একটা ভালো লিডার হিসাবে নিজেকে তৈরি করতে পারে, এবং তার বছরটি যেন আমাদের এই সমাজকে আরও বেশি সেবা দেওয়ার সুযোগ তৈরি করতে পারে। এই জন্যই তাদের ট্রেনিং প্রোগ্রামটি একটা এক্সক্লুসিভ ট্রেনিং প্রোগ্রাম আমরা আয়োজন করি। সেই ট্রেনিং প্রোগ্রামটি হচ্ছে আসলে প্রেসিডেন্ট ট্রেনিং প্রোগ্রাম। আমরা মনে করি যে এর মধ্য দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করা হবে, উৎসাহিত করা হবে, এবং তারা যখন ফিরে আসবে তখন একটা ভিন্ন চরিত্র নিয়ে ফিরে আসবে, এবং তারা অনেক বেশি অনুপ্রাণিত তারাও একজন থাকবে। সফল মানুষ হবে আগামীতে, প্রত্যেকেই এমনই সফল মানুষ, ব্যক্তিগতভাবে তারা প্রত্যেকেই সফল মানুষ। তবে এই ট্রেনিং এর পরে তাদের ভিতরে এই যে উজ্জীবনতা যে বিষয়টি আছে, যে আমার ভালো কিছু করার আমার যে তাগিদ, কনফিডেন্সটা ডেভেলপ করবে এবং তাগিদটা তৈরি হবে। আমার ভালো লাগছিল। আমরা একটা বিরতিতে যাব, এসে আবার এই প্রসঙ্গেই কথা বলবো। সুপ্রিয় সুধী, একটি বিরতিতে যাব, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। সুধীমণ্ডলী, আবারও আমন্ত্রণ জানাচ্ছি সোপান সিটি সফলদের গল্পগাথা অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। আবার কথা বলছি তার সাথে। আচ্ছা ভাইয়া, আমরা প্রেসিডেন্ট ইলেক্ট ট্রেনিং সেমিনার নিয়ে কথা বলছিলাম, সেটিতেই আবার ফিরে যাচ্ছি। এটা তো একটা ব্যাপক আয়োজন, প্রায় 200-300 লোক মনে হয় এখানে সমাগম হবে। আপনাদের প্রস্তুতিও মোটামুটি সম্পন্ন। তো আপনার কেমন লাগছে যে এখানে একটা চেয়ারম্যান, আপনি দায়িত্বটাও অনেক কঠিন, এবং এতগুলো মানুষকে নিয়ে একটা ট্রেনিং সেমিনারের আয়োজন করেছেন, এবং সমস্ত প্রস্তুতি নিয়ে আপনার কি বলার আছে? আর আসলে এটা এক ধরনের প্রেশার আমাদের উপরে আমরা মনে করি অনেক সময়, কিন্তু আসলে এটা একটা আনন্দের একটা বিষয়। আনন্দের এই কারণে যে সবাই যখন ঝাঁপিয়ে পড়ে, আমার ক্লাব, আমি বলেছি আগে, রোটারি ক্লাব অফ ঢাকা 4, প্রতিটি মেম্বার মনে করছে এটি তার দায়িত্ব। একসাথে যেভাবে তারা কাজ করছে এই আয়োজনের সাথে, এটাকে সফলভাবে আয়োজন করার জন্য আমি সত্যি মুগ্ধ। এছাড়া আমাদের ডিস্ট্রিক্টে যারা নেতৃবৃন্দ আছেন, কাউন্সিল অফ গভর্নর্সে যারা আছেন, বিশেষ করে আমার অ্যাডভাইজারি কমিটি যারা আছেন, এবং এই অর্গানাইজিং কমিটিতে বিভিন্ন ক্লাবের কিন্তু ডিস্ট্রিক্টের বিভিন্ন নেতৃবৃন্দ এটার সাথে সম্পৃক্ত আছেন। তারা যেভাবে পরিশ্রম করছেন, তারা যেভাবে তাদের এই আয়োজনটাকে সফল করার জন্য আমাকে সহযোগিতা করছেন, এটি সত্যি একটি অনুকরণীয় একটা বিষয়। এটাই বন্ধুত্ব, এটাই ফেলোশিপ। এর মধ্য দিয়েই কিন্তু আমরা আরেকটা দিক দেখতে পাচ্ছি রোটারির, যে সবার বিপদে, সবার কাজে সবাই এগিয়ে আসছে। আর মূলত আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রেনিং সেমিনারটা হচ্ছে আগামী বছর যারা প্রেসিডেন্ট, আর এটি হচ্ছে ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট যিনি আছেন, আগামী বছর যিনি ডিস্ট্রিক্ট গভর্নর দায়িত্ব পালন করবেন, উনি আমাকে কিন্তু এই দায়িত্বটা দিয়েছেন, অ্যাসাইনমেন্ট দিয়েছেন। আমি আসলে যেমন অর্গানাইজিং কমিটির সকল সদস্যকে যেমন ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, সেই সাথে আমার ক্লাবের পক্ষ থেকে আমাদের আগামী বছরের গভর্নরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেই, যিনি
রোটারিয়ান মানে এএফএম তিনি আলমগীর। আপনাকে চয়েস করেছিলেন বলে আপনি এই দায়িত্ব নিচ্ছেন। আপনি একজন সফল মানুষ, তিনিও সফল মানুষ। আমরা তো কথা বলছি সফলদের গল্পগাথা নিয়েই। এবার জানতে চাচ্ছি, আপনি তো অফিসার্স ক্লাবেও অনেক দিন বেশ একটা উচ্চ জায়গায় ছিলেন, একটি দায়িত্ব নিয়েছিলেন আপনি, সেটি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আসলে আপনি জানেন অফিসার্স ক্লাব হচ্ছে বাংলাদেশের বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি মাত্র ক্লাব, যেখানে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজেসরাও রয়েছেন, এছাড়া সিভিল সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, এবং এটির সভাপতি হচ্ছে আমাদের মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি। তো এটি একটি প্রেস্টিজিয়াস বিষয়। আমরা সবসময় সম্মান বোধ করি, খুব সম্মানিত বোধ করি যখন এই ক্লাবের একজন মেম্বার হতে পারে। তা আমি অত্যন্ত নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে আমি 2001 সালে এই ক্লাবের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলাম। 2001 থেকে 2005 পর্যন্ত নির্বাহী সদস্য ছিলাম। 5 থেকে 2007 পর্যন্ত আমি যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেছি। ওই বয়সে আসলে যুগ্ম সম্পাদক হওয়ার আসলে এই একমাত্র রেকর্ডও বলতে পারেন এটি। এবং সেই সাথে আমি কিন্তু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তো এটাও একটি বিরল সুযোগ আমার জন্য, সম্ভবত দ্য ইয়াংগেস্ট সাধারণ সম্পাদক অথবা জয়েন্ট সেক্রেটারি বলতে পারেন আপনি। এর বাইরে এরপরে অনেক বছর আমি একটু পড়াশোনায় ব্যস্ত ছিলাম। আপনি জানেন যে আমি বারেট ল করেছি একটু এই যে আমরা অবশ্যই সে প্রসঙ্গেও যাব আপনার এই অফিসার্স ক্লাব কারণেও নিয়ে কিছুদিন শোনার গ্যাপ পরে। ছিল, বেশ কয়েক বছর গ্যাপ ছিল। তারপরে আমি 2016-17 সালে এটার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন বাহ, করেছি। চমৎকার। তো এটি একটি আমাদের জন্য একটি বিরল সম্মান আসলে অফিসার্স ক্লাবের দায়িত্বে থাকা। আমি চেষ্টা করেছি ক্লাবটিকে কিভাবে নিজেদের ক্লাবটিকে অনেক সুসংগঠিত করা যায়, ক্লাবের অবয়বে পরিবর্তন করার সাথে সাথে এটার ইন্টারনাল কিছু বিষয় আছে, বিশেষ করে স্বচ্ছতা জবাবদিহিতার কথা যেটা বলি আমরা, হিসাব ব্যবস্থাপনা, সেগুলো তো আনার চেষ্টা করেছি আমি। চমৎকার। আচ্ছা, এবার আমরা যেটি জানতে চাচ্ছি, আপনার নামের আগে একটা আছে বিশেষণ, ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। আপনার হঠাৎ ব্যারিস্টারি পড়ার জন্য এই শখটা হলো, বা আপনি সময়টাও বের করলেন কিভাবে এটার? আসলে আমাদের, আপনি জানেন যে মাঝে আমাদের একটি সময় গেছে 1/11-এর পরবর্তী সময়ে। তো এই সময় আমাদের কিছু কাজ করতে হয়েছে উইথ দ্য লয়ার্স। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের বিভিন্ন ব্যারিস্টার্স এবং লয়ারদের সাথে তখন প্রত্যক্ষভাবে কাজ করতে হয়েছে আমাদের ইনকাম ট্যাক্স রিলেটেড বিভিন্ন ইস্যুগুলো নিয়ে, বিশেষ করে যেগুলো আমরা ফৌজদারি মামলা বলি, যে সমস্ত মামলাগুলো আছে সেই মামলাগুলো নিয়েও আমাদের কথা বলতে হয়েছে তাদের সাথে। আমার মনে হয়েছে যে তাদের জীবনযাপন, তাদের কথোপকথন সব মিলে মনে হয়েছে যে আমি যদি হতে পারি ওদের ভালোই হতো। আচ্ছা আচ্ছা। তো এক পর্যায়ে যেহেতু ইনকাম ট্যাক্স একটা বিশেষ আইন, এই আইনের ফিলোসফি একটু ভিন্ন রকমের ফিলোসফি আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে এখানে একটু কলিশন হচ্ছে। আমাদের যারা সিভিল ল প্র্যাকটিস করেন, যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করেন, তারা ফিসকাল লয়ের বিষয়গুলোতে এই যে ফিলোসফির বিষয়ে একটু তাদের সাথে আমাদের কন্ট্রাডিকশন হচ্ছে, কথোপকথনে অনেক সময় মিলছে না। তখন আমার মনে হলো যে এক্ষেত্রে তো আমি অথরিটি না, যেহেতু আমার কোনো ল ডিগ্রি সেই ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নেই, ল ডিগ্রি নেই, আমার শুধু ট্যাক্স রিলেটেড, আমি চাকরি করার সুবাদে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি যদি এই সাথে যদি আইন বিষয়ে পড়াশোনা করি এবং আমার নামের সাথে যদি একটা ব্যারিস্টার থাকে, তাহলে অন্তত আমার এই যে আমি যেটা বলতে চাচ্ছি তাদের সাথে যে জিনিসটাই আমার দ্বান্দ্বিক অবস্থা তৈরি হচ্ছে সেটা এস্টাবলিশ করার জন্য কিন্তু এটা একটা খুব আমার মনে হয়েছে। কঠিন সময়, আমি জানি যে বারাট ল যারা করেন এটা একটা লম্বা প্রসেস এবং বেশ কঠিন। আপনি এত কাজের মধ্যে দিয়ে এটি করলেন, মানে সেই গল্পটাই আমরা একটু জানতে চাই। হ্যাঁ, এটা আপনি বুঝতেই পারেন যে আমাদের বয়সে এটা করা খুবই কঠিন। 40 ঊর্ধ্ব বয়সে বারেট ল করা আসলে ভেরি ডিফিকাল্ট। তারপরেও আমার পারিবারিক অত্যন্ত সহযোগিতা পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকে, বিশেষ করে রোকেয়া ফারুকী। ও সবসময় অনুপ্রাণিত করেছে, আমাকে উৎসাহিত করেছে, এবং সমস্ত পারিবারিক দায়িত্ব সে নিজে মানে কাঁধে নিয়ে নেপথ্যের নিয়েছে। নায়িকা হিসেবে তিনি আপনাকে সবসময় কাজ করেছে। আর আমার পরিবার তো আসলে একটা শিক্ষা অনুরাগী একটি পরিবার। আমার বাবাও কিন্তু প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি 60-এর দশকে উনি চট্টগ্রাম কলেজের টিচার হিসেবে উনি শুরু করেছিলেন, ঢাকা বাংলা কলেজেরও প্রতিষ্ঠাতা ছিলেন। যে কারণে পড়াশোনার বিষয়টি একটি পারিবারিক একটি আবহ আসলে এমনিতেই রয়েছে। পড়াশোনা করার ব্যাপারে আমরা এমনিতেই উৎসাহিত, সবাই পরিবারের একটা আবহই ছিল এরকম আর ওই ধারাবাহিকতা। বিষয়টি যে আমার মনে হয়েছে যে এর সাথে আমি যদি একটু যুক্ত করি তাহলে হয়তো আমার লঙ্গার লাইফেও এটি একটি বড় কাজ হিসেবে, একটা বড় রকমের ফুটেজ হিসেবে কাজ করবে। আচ্ছা, এটা আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য একটা অবশ্যই অনুকরণীয় এবং জানার, যে এরকম একটি পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেও আপনি যে বার অ্যাট ল করে আসলেন, এটি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য অবশ্যই একটি দৃষ্টান্ত হবে। সুপ্রিয় দর্শক, এই প্রসঙ্গে আরও কথা বলবো, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির বিশেষ আয়োজন সোপান সিটি সফলদের গল্পগাথায়। আমাদের সাথে আছেন রোটারিয়ান ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। শুনছিলাম তার জীবনের গল্প, সেই প্রসঙ্গে ফিরে যাচ্ছি আবার। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন বারাট ল করে আসলেন, সেই সময়টা তো বেশ লম্বা। আপনার পরিবার তখন ঢাকায় ছিল, আপনি ছিলেন ইংল্যান্ডে। তো এই সময়গুলো আপনাকে সবচেয়ে অনুপ্রেরণা দিয়েছেন বলেছেন আপনার স্ত্রী। তো এখনো কি আপনি যে এত কাজ করছেন, কখনো রোটারিয়ান, কখনো সংগঠক, কখনো অফিসার্স ক্লাবের দায়িত্ব, এই যে সমন্বয়টা করেন, পরিবারকে সময় তো অনেক কম দিতে হয়, তো সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যালেন্স করেন সব কিছু? আসলে ব্যালেন্স বিষয়টা এরকমই যে পরিবারের যদি সহযোগিতা না থাকে কারো পক্ষেই আসলে কাজ করা সম্ভব না, বাইরে এত সময় দেওয়া সম্ভব না। তা আমি পরিবার থেকে সম্পূর্ণ সহযোগিতা সবসময় পাই। এবং আপনি আমার দুটো ছেলে আছে, আপনি জানেন আমার দুটো ছেলের ভিতরে একটি কিন্তু পড়াশোনা করছে ল রিলেটেড, তো আপনার এই শখের জায়গাটাই, পছন্দের জায়গাটাই চলে কিন্তু এসেছে। বাহ। তাকে আমি কখনো ইনসিস্ট করেছি আমার মনে পড়ে না, কখনো তাকে বলেছি তুমি এই আইন বিষয়ে পড়াশোনা করো, নিজে থেকে ইনসিস্টেড হয়েছে। এটাও আমি মনে করি যে এক ধরনের সফলতা। কারণ হচ্ছে যে একটা ছেলে যখন নিজে থেকে ইন্সপায়ার্ড হয় টু ফলো দ্য পাথস অফ হিজ ফাদার, আমার কাছে মনে হয় যে এটাও আমার মনে হয় যে অনেক আমার বড় কাজটি পাওয়া, একটা বাবার বড় পাওয়া। উত্তরসূরি হিসেবে সে আপনার পছন্দের জায়গাটাই চলে পছন্দের এসেছে। জায়গাটাতেই সে যায়। তাহলে আপনার ছেলেও মনে হয় মানে খুব শিগগিরই ব্যারিস্টার হয়ে ফিরবে, আমরা এমন আশাই করতে পারি। না, তার ফাইনাল ইয়ারে আছে, সে স্নাতক ফাইনাল ইয়ারে, এবং ইতিমধ্যেই সে সিটি ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি আছে লন্ডনে, সেই লন্ডনের বারেট ল কোর্সের জন্য সে অফার পেয়েছে। বাহ বাহ, চমৎকার। এটিও আপনার জীবনের একটা সফলতার গল্পই আমরা মনে করি। আচ্ছা, এইবার আমরা জানতে চাইবো আপনার অন্যান্য সংগঠনগুলোর সাথে যে আপনি জড়িত, সেগুলো আপনি কিসে কিসে কিভাবে আছেন, কোন পদে বা কোন আসলে দায়িত্বে? বিভিন্ন সংগঠনে বিভিন্ন সময়ে আমি সম্পৃক্ত ছিলাম। একটি হচ্ছে যে আমরা ত্রয়োদশ বিসিএস ব্যাচের আমরা সদস্য, এই ব্যাচের কিন্তু আমি ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি। এছাড়া নর্দার্ন ইউনিভার্সিটি একটি অ্যালামনাই আছে, সেটারও ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে আমি অনেক বছর কাজ করেছি। তাছাড়া জামালপুর সমিতি আছে, আপনারা জানেন প্রতিটি জেলায় একটি করে জেলা সমিতি আছে, প্রতিটি ঢাকাস্থ জামালপুর সমিতির আমি কোষাধ্যক্ষ হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করছি। বৃহত্তর সেই সমন্বয় পরিষদ একটি আছে, সেটারও আমি দায়িত্ব পালন করেছি, বিশেষ করে ডাইরেক্টর ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করছি, এখনও করছি। এর বাইরে যেটি হচ্ছে যে বিশেষ ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের কাজ তো আমাদেরকে করতেই হয়, যেহেতু আমাদের বেসিক সার্ভিস হচ্ছে এটি, এখানে কাজ করছি। আরও অনেক সংগঠন আছে। আর একটি সংগঠনের কথা আমি বলতে পারি, যেটা আমাদের এক সময়কার স্বপ্ন ছিল, যে আমাদের কর্মকর্তাদের, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে আবাসন প্রকল্প, আবাসনের অভাব আমাদের। সেটি নিয়ে আমরা অনেক আগের থেকে শুরু করেছি। আমি একসময় স্বপ্ন দেখলাম আমরা কয়েকটা বন্ধু মিলে যে আমরা নিজেদের আবাসনের যে সমস্যাটা নিজেরা দূর করতে পারি কিনা। চমৎকার। এটা উদয়াচল নামে একটি সংগঠন আমরা করেছি আমাদের ব্যাচের। আশা করছি এটাও সফল পরিণতি ঘটতে যাচ্ছে। অবশ্যই সফল মানুষ যখন হাত দিয়েছেন, সফল হবে। চমৎকার। ওটার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। সেটি আমার মনে হয় আগামী 1-2 বছর পরে আমরা আমাদের আবাসন সমস্যার সমাধান করতে সক্ষম হব বলে আমার কাছে মনে হয়। সুন্দর আয়োজন আপনারা করেছেন। আচ্ছা, এবার আমরা জানতে চাইবো যে আপনার যে মূল কাজ, আপনি অতিরিক্ত কমিশনার হিসেবে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের। তো আমাদের রেভিনিউ আদায় এবং জাতীয় উন্নয়নে ট্যাক্সেসের যে ভূমিকা বা আমাদের কি করণীয়, সে সম্পর্কে আপনি কিছু অবশ্যই আমার দর্শকদের জন্য বলবেন। খুব ভালো বলেছেন। আসলে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে, যে কোনো দেশের উন্নয়নের সাথে সাথে কিন্তু প্রত্যক্ষ কর, যেটি আমরা ইনকাম ট্যাক্স বলি, এটার কিন্তু আদায়টা বৃদ্ধি করতেই হয়। সব দেশেই যত উন্নত, সেই দেশের প্রত্যক্ষ করের পরিমাণ তত বেশি থাকে। আপনি জানেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি। একসময় অনেক কিছুই কল্পনাই করতে পারতাম না আমরা যখন পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে একসময় কল্পনাই করা যেত না। আজকে কিন্তু এটি একটি বাস্তবতা, একদম দৃশ্যমান একটি বাস্তবতা। এই বাস্তবতা কেন করা সম্ভব হচ্ছে? আপনি বাংলাদেশ যখন স্বাধীন হয়, আপনি জানবেন যে মাত্র 500 থেকে 600 কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড আদায় করত। আজকে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করছে 2 লক্ষ কোটি টাকার উপরে। এখানে 65,000 crore টাকা আদায় করছে হচ্ছে ইনকাম ট্যাক্স। সো এই যে জাতীয় উন্নয়নের সাথে এটি প্রত্যক্ষভাবে জড়িত আছে রাজস্ব আদায়ের বিষয়টি। মানুষ সচেতন হচ্ছে, দে আর পার্টিসিপেটিং দ্য ডেভেলপমেন্ট ইন পেইং দ্য ট্যাক্সেস, যেটা আমরা বলি। এই সচেতনতা তো অনেকটা আপনাদেরই একটা উদ্যোগ। আপনারা যে প্রতি বছর মেলা আয়োজন করছেন এবং মানুষের সচেতনতা বাড়ানোর জন্য অনেক বোধহয় প্রোগ্রাম করছেন। হ্যাঁ, আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। বিশেষ করে আপনি যেটা বললেন যে মেলার আয়োজন করছি, মেলা ছাড়াও আমরা সপ্তাহ করছি,
আমরা বিভিন্ন পদ্ধতিতেই মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। অনেক কিছু এখন অনলাইন সিস্টেমে করা যাচ্ছে। একসময় অফিসে যেতে হতো, এখন টিআইএন সার্টিফিকেটের জন্য কিন্তু অফিসে যেতে হচ্ছে না। টিআইএন ইস্যুর জন্য নতুন একটা টিআইএন যদি আমরা করতে যাই, তার জন্য কিন্তু অফিসে যেতে হয় না, মানুষের কি অনলাইনে বসে ভয়টা করা একটু সম্ভব। দূর হয়েছে? আগে কিন্তু ট্যাক্স এটা শুনলেই একটা আতঙ্ক একটা সময় ছিল, না, আমাদের এখন অনেক বেশি ফ্রেন্ডলি, কিন্তু তাই আমরা না? আচ্ছা। ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করেছি আমরা সব সময়। আমাদের যিনি আছেন, নেতৃত্ব দেন জাতীয় রাষ্ট্রপতির চেয়ারম্যান এবং এবং আমরা কিন্তু জানি যে মেলায়ও কিন্তু আপনি খুব বড় একটা অবদান সবসময় রাখেন, সে সম্পর্কেও একটু যদি বলেন। আমি সবসময় জেনেছি যে আয়কর মেলায় সবসময় অ্যাক্টিভ থাকি আমরা। আমরা চেষ্টা করি যে মানুষ যেন ওই যে ভীতির কথা বললেন সেই ভীতি থেকে বেরিয়ে আসতে পারে এবং তারা যেন নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে যেন তারা ট্যাক্স প্রদানে উৎসাহিত এবং হন। বোধহয় বেশ উপহার টুপহারও নিয়ে আপনারা আয়োজনটা করেন যেন খুব বেশি সাধারণ উপহার না জনগণ। থাকলেও আমাদের কিছু টোকেন উপহার তো থাকেই ওখানে। মূল কথা হচ্ছে আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। একদম যেন একটা লোক যাওয়ার সাথে সাথে, একটি মেলায় যাওয়ার সাথে সাথে তার সমস্ত কাজগুলো, তাকে কাউন্সেলিং করা থেকে শুরু করে তার পেমেন্ট করা পর্যন্ত, তার রিটার্ন সাবমিট করা পর্যন্ত প্রতিটা কাজ একটি জায়গা থেকে আমরা করতে পারছি। এটা একটা বিশাল আয়োজন হয়। আর মেলাতে আমি যে কাজটি সবসময় করি, মেলার যে অবকাঠামো, যে ঘটনাটা ঘটে, অবকাঠামো একটা সবচেয়ে বড় জিনিস, সমস্ত কিছুকে ফ্যাসিলিটেট করা। সাথে সাথে এটা একটি যেন ফুটে ওঠে যে আমাদের উদ্দেশ্যগুলো কি, কিভাবে এটার যে টোটাল যে বিউটিফিকেশন বলি আমরা, অথবা আমরা যে ডেকোরেশনের কথা বলি, এই সমস্ত কাজগুলোতে আমার একটা থাকে, অবদান থাকে। আমি চেষ্টা করি সেখানে খুব সুন্দরভাবে যেন সেটা করা সম্ভব হয়। খুব ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে, কিন্তু আমাদের সময় তো শেষ হয়ে এসেছে। আপনার এই সফলতা চলতে থাকুক ধারাবাহিকভাবে, আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই এবং বাংলা টিভির সাথে আপনিও থাকবেন সবসময়, সে প্রত্যাশায় রাখি আপনার কাছে। না, আপনাকেও ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য। বিশেষ করে বাংলা টিভিকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করা হচ্ছে, সেই সাথে সাধারণ মানুষও অনুপ্রাণিত হবে তারা ভালো কাজ করার জন্য। ধন্যবাদ বাংলা টিভিকে আজকের এই আয়োজন করার জন্য। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সোপান সিটি সফলদের গল্পগাথা। এমনই সফল মানুষদের নিয়ে আমরা বারবার ফিরে আসবো আপনাদের সামনে। আমাদের সাথেই থাকবেন, বাংলা টিভির সাথেই থাকবেন। ভালো থাকবেন সকলেই, অসংখ্য ধন্যবাদ।